ঢাকা বোর্ডে 2017 সালে আসছিল যে যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ব্যাখ্যা করো। তাহলে এখানে খেয়াল করো, তোমার দুইটা কনসেপ্ট নিয়ে কথা বলতে বলছে। ফার্স্টে আমরা কথা বলবো যোজনী পরে আমরা কথা বলবো হচ্ছে যোজ্যতা ইলেকট্রন নিয়ে। যোজ্যতা ইলেকট্রনটা কি ভাইয়া? যোজ্যতা ইলেকট্রন নিয়ে কথা বলার জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কয়েকটা জিনিস না, একটা জিনিসই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো একটা পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই যোজ্যতা ইলেকট্রন, দ্যাটস ইট, আর কিছু না। এতটুকু মনে রাখলেই হবে যে কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন আছে সেটাই ওর যোজ্যতা ইলেকট্রন। যদি একটা থাকে তো একটা, যদি 7টা থাকে তো 7টা। বুঝতে পারছো? যেমন হচ্ছে ধরো আমি যদি বলি কার কথা, সোডিয়ামের কথা, এখানেই দেয়া আছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাও, 1s2 2s2 2p6 3s1। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে তুমি দেখতে পাচ্ছ সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর কোনটা বাচ্চারা? 3s, রাইট? 3s না, সর্বশেষ শক্তিস্তর 3 নাম্বার শক্তিস্তর। সেখানে কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছ? একটা ইলেকট্রন। তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা, দ্যাটস ইট, শেষ। বুঝতে পারছি? এরপর যদি আমি আরও এক্সাম্পল দেখাই, যেমন হচ্ছে ধরো ফ্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে? 1s2 2s2 2p5। তাইলে এই যে দেখো 2s2 2p5 এই পুরাটাই তো ওর সর্বশেষ শক্তিস্তর, প্রধান শক্তিস্তর। ওকে, 2 নাম্বার শক্তি স্তরে তো ওর শেষ শক্তি স্তর। সেখানে কয়টা ইলেকট্রন আছে? 2 আর 5 মোট কয়টা? 7টা। তাহলে ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? 7। বুঝতে পারছি? এরপর যদি আমি আরেকটা এক্সাম্পল দেখাই, সহজ এক্সাম্পল দেখাই, যেমন হচ্ছে ধরো সোডিয়াম দেখছো, ম্যাগনেসিয়াম দেখো। ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 1s2 2s2 2p6 3s2। ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তর কোনটা? 3s, রাইট? ম্যাগনেসিয়ামে 3s এর সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করছে, মানে সর্বশেষ শক্তিস্তর হচ্ছে 3 নাম্বার শক্তিস্তর। সো 3 নাম্বার শক্তিস্তরে টোটাল কয়টা ইলেকট্রন আছে? 2টাই আছে, আর ইলেকট্রন নাই। সো ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? 2। বুঝতে পারছি বাচ্চারা? দ্যাটস ইট। যোজ্যতা ইলেকট্রন কিন্তু বুঝে গেছি, রাইট? সো যোজ্যতা ইলেকট্রন যদি বুঝে যাও, এবার আসো মেইন কনসেপ্টে, যোজনী। দেখো, যোজনীকে তুমি কম্পেয়ার করতে পারো হাতের সাথে। তোমার কয়টা হাত আছে? 2টা হাত আছে, রাইট? সো তুমি তোমার 2টা হাত দিয়ে আর কয়জনের হাত ধরতে পারো? এই হাত দিয়ে একজনের হাত ধরতে পারো, এই হাত দিয়ে আরেকজনের হাত ধরতে পারো। সো তোমার যোজনী কত? 2। সেমভাবে কোনো একটা মৌলের অন্য একটা মৌলের সাথে যে যুক্ত হওয়ার ক্ষমতা, সেটাই হচ্ছে ওর যোজনী। বুঝতে পারছো? সো ওদের যোজনী হচ্ছে ওদের হাতের মতোই। গট ইট? এখন হচ্ছে কয়েকটা কনসেপ্ট আছে যেটা তোমার ফার্স্টে ক্লিয়ার হইতে হবে। যেমন ধাতুর ক্ষেত্রে ধাতু অন্য মৌলের সাথে যুক্ত হয় কোন বন্ধনের মাধ্যমে? আয়নিক বন্ধনের মাধ্যমে, রাইট? এগুলো একটু বুঝো। কোনো একটা ধাতু কোন বন্ধন তৈরি করে? ধাতু তৈরি করে হচ্ছে আয়নিক বন্ধন। ধাতু তৈরি করে হচ্ছে আয়নিক বন্ধন। এখন এই আয়নিক বন্ধন তৈরি হয় কিভাবে? ওরা কিভাবে আয়নিক বন্ধন তৈরি করে? ওরা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, তাই না? আয়নিক বন্ধন তৈরি হয় মানে ওখানে কি হয়? ইলেকট্রন ত্যাগ করে। তাহলে ধাতুর ক্ষেত্রে মাথায় রাখবা, যোজনী হচ্ছে ওই ধাতু যতগুলো ইলেকট্রন ত্যাগ করে, এটাই ওর যোজনী। কোনো একটা ধাতু, লিখে ফেলো, কোনো একটা ধাতু যতগুলো ইলেকট্রন ত্যাগ করে সেটাই হচ্ছে ওর যোজনী। বুঝতে পারছো? সো এখানে হচ্ছে এখন আমি লিখে দিচ্ছি যে যতগুলো ত্যাগ করে সেটাই যোজনী, সেটাই যোজনী। মনে থাকবে ধাতুর ক্ষেত্রে এটা। গট ইট? বুঝতে পারছো? তো ধাতু আয়নিক বন্ধন তৈরি করে, আয়নিক বন্ধনে ইলেকট্রন ত্যাগ করে ওরা, সেই ত্যাগ করার সময় যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটাই ওর যোজনী। একইভাবে আয়নিক বন্ধন তৈরির সময় একটা মৌলের কিন্তু অনেক রকম যোজনী হইতে পারে। সো কোনো একটা মৌল কোনো একটা অধাতু ধরো আয়নিক বন্ধন তৈরি করছে, লেটস সে ক্লোরিন আয়নিক বন্ধনও তৈরি করতে পারে, সমযোজী বন্ধনও তৈরি করতে পারে। এখন ধরো যেমন হচ্ছে কথার কথা NaCl এ এখানে কি বন্ধন তৈরি হয়েছে? এটা আয়নিক বন্ধন, রাইট? NaCl কেমন বন্ধন? NaCl হচ্ছে আয়নিক বন্ধন। এটা কেমন বন্ধন? আয়নিক বন্ধন। তাহলে ক্লোরিন এখানে কি বন্ধন গঠন করছে? আয়নিক বন্ধন। ক্লোরিন কি করছে? ক্লোরিন এখানে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে। সো এই যে যেখানে আয়নিক বন্ধন তৈরি হয় সেখানে এই যে ক্লোরিন যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে সেটাই ক্লোরিনের যোজনী।
বুঝতে পারছো? ধাতু যখন আয়নিক বন্ধন তৈরি করে, সে যে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে সেটা যেমন ধাতুর যোজনী, সেরকম অধাতু যখন আয়নিক বন্ধন তৈরি করে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটাই ওই অধাতুর যোজনী। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? একটা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করে? একটা ইলেকট্রনই গ্রহণ করে, তাই না? সো ক্লোরিনের যোজনী এখানে কত? 1। বুঝতে পারছো? এটা গেল আয়নিক বন্ধনের ক্ষেত্রে। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে তোমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। সমযোজী বন্ধনের ক্ষেত্রে তোমার কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। সেটা হচ্ছে কোনো একটা অধাতুতে, সমযোজী বন্ধন ইউজুয়ালি আমরা দেখছি অধাতুতে হয়, রাইট? সমযোজী বন্ধন ইউজুয়ালি অধাতুতে হয়। অধাতু কি বন্ধন গঠন করে? সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী বন্ধন গঠন করছে, কোনো প্যারা হয় নাই। সো এই যে একটা অধাতু যখন সমযোজী বন্ধন গঠন করছে, একটু বুঝো ভালোভাবে, অধাতু যখন সমযোজী বন্ধন গঠন করে তখন ওটা কি করে? তখন হচ্ছে ওরা ইলেকট্রন শেয়ার করে। এই ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে ওদের কয়েকটা জিনিস মেইনটেইন করতে হয়, সেটা একটু বুঝতে হবে তোমার। দেখো, খেয়াল করো, কোনো একটা অধাতু, লেটস সে আমি কার্বনের কথা বললাম, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম 1s2 2s2 2p2, রাইট? কার্বনের ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2 2s2 2p2। এখন এখানে খেয়াল করো, এই যে পিতে আমরা শিখছি যে পিতে 3টা অরবিটাল থাকে। পিতে কয়টা অরবিটাল থাকে? 3টা অরবিটাল থাকে। এই যে দেখো, পিতে অরবিটাল থাকে হচ্ছে 3টা, এদের নাম আছে px py pz। ভাইয়া এই অরবিটালগুলোর ব্যাপারটা তো বুঝতেছি না, একটু বুঝিয়ে দিই সহজভাবে বলি। তোমরা জানো পি হচ্ছে উপশক্তি স্তর, 2p একটা উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরে 2pতে টোটাল কয়টা ইলেকট্রন ধরে? পিতে টোটাল ইলেকট্রন ধরে 6টা, এটা তোমরা সবাই জানো, রাইট? এখন পি না পুরো একটা বাসা না, পি হচ্ছে একটা বাসা যেখানে 3টা রুম আছে। বুঝতে পারছো? পিতে 6 জন থাকতে পারে। পি এমন একটা বাসা যেখানে 6 জন থাকতে পারে, বাট ওই বাসায় একটা রুম নাই যে এক রুমে 6 জন থাকতেছে, এরকম না। এই যে পি টু, মানে পি যেই পি হোক, 2p হোক 3p হোক, এই যে পি, এটা যে একটা উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরের ভিতরে, উপশক্তি স্তরকে আমি যদি একটা ফ্ল্যাট ধরি, যে একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাট মানে বাসা বাড়ি, বুঝছো তো? ওই বাসা বাড়ি। তো বাসা বাড়ির মধ্যে আমার হচ্ছে পি এর মধ্যে 3টা রুম থাকে। কয়টা রুম থাকে? 3টা রুম থাকে। সেই 3টা রুমকেই আমি বলতেছি, এই যে দেখো, px py pz, প্রত্যেকটা রুমে 2 জন করে থাকতে পারে। তাহলে টোটাল কয়জন থাকতে পারে পি এর মধ্যে? এই রুমে 2 জন, এই রুমে 2 জন, এই রুমে 2 জন, টোটাল কয়জন থাকতে পারতেছে? 6 জন। মাথায় কি ঢুকছে? সো এই হচ্ছে ব্যাপার যে আমার পি এর ভিতরে আবার ছোট ছোট 3টা রুম আছে। পিতে 6 জন থাকতে পারে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু এই ধরো এটা একটা বাসা, এই বাসায় 6 জন থাকতে পারে, এটা ঠিক আছে, কিন্তু এই বাসায় 6 জন কিভাবে থাকে? এই বাসার মধ্যে 3টা রুম আছে, এই যে px py pz, 3টা রুম আছে। এই 3টা রুমে 2 জন করে মোট 6 জন থাকতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, এবার হচ্ছে তোমাদেরকে আরেকটা কনসেপ্ট শিখাই। এখন দেখো, 6 জন থাকতে পারে, পিতে 6 জন থাকতে পারে, তুমি জানো পি সর্বোচ্চ 6 পর্যন্ত ইলেকট্রন নিতে পারে, কিন্তু এখন ইলেকট্রন আছে কয়টা? এখন ইলেকট্রন আছে 2টা। এই কনসেপ্টটা ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা শিখতেছি হুন্ডের নীতি, সব কিছু চলে আসতেছে জাস্ট এই যোজনীর আইডিয়া ক্লিয়ার করার জন্য। সো এটা শিখে নাও। এই যে 2pতে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে, রাইট? সো এখানে রুম আছে কয়টা? 3টা। তাহলে 3টা রুমে এখন 2 জন থাকবে, তাই না? সর্বোচ্চ 6 জন থাকতে পারে। আমার তো 6 জন আসে নাই বাসায়, আমি কি করব? আমার বাসায় 6 জন থাকতে পারে, হ্যাঁ ওকে, বাট বাসায় কি 6 জন আসছে? বাসায় 6 জন আসে নাই, বাসায় আসছে 2 জন। ওকে, সো এখন এই 2 জন এই 3টা রুমে কিভাবে থাকবে সেটা তোমার জানতে হবে। সেটা আসলে তোমাদেরকে আমি একটু ভালোভাবে জানাই। ধরো এটা হচ্ছে আমার বাসা, যেখানে হচ্ছে পিতে 3টা অরবিটাল আছে, px py আর হচ্ছে pz। লেটস সে আমার পিতে ইলেকট্রন আছে 2টা। তখন ওরা কি করবে? মাথায় রাখো, ইলেকট্রন যখন বাসায় যখন কেউ আসতেছে থাকার জন্য, তখন সবাই নিজের জন্য আলাদা আলাদা রুম চায়, কেউ কারোর সাথে রুম শেয়ার করতে চায় না। বুঝছো? সো ইলেকট্রন যখন এখানে আসছে, ইলেকট্রনও কারোর সাথে রুম শেয়ার করতে চাচ্ছে না। প্রথমে একটা ইলেকট্রন এখানে আসছে, এই যে একটা ইলেকট্রন px-এ আসে, তারপর 2 নাম্বার ইলেকট্রন py-এ চলে যায়। আমি কিন্তু বলছি এক রুমে 2 জন থাকতে পারে, তাইলে কিন্তু 2 জন একসাথেই px-এ থাকতে পারতো, কিন্তু ওরা থাকবে না।
ওরা আলাদা আলাদাভাবে থাকতে চায়। ওরা যতক্ষণ আলাদা একা একা পার্সোনালি রুম শেয়ার না করে একা একা থাকতে পারে, নিজের হচ্ছে প্রাইভেসি মেনটেন করে, ততক্ষণ ওরা একা একাই থাকবে। ইলেকট্রন প্রাইভেসি মেনটেন করতে চায়, এটা মাথায় রেখো। তাহলে ইলেকট্রন ইউজুয়ালি শেয়ার করতে চায় না। তাহলে দুইজন যখন আসছে তখন ইলেকট্রন প্রথমে একজন এখানে গেছে, আরেকজন এখানে গেছে। দুইজনকে একসাথে এই রুমে যাইতে পারতো না। এই রুমে কি পিএক্সে কি দুইজনের জায়গা হইতো না? হইতো, কিন্তু কেন যায় না? প্রাইভেসি মেনটেন করতেছে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর ধরো 2p2 না, কোনো একটা ইলেকট্রন বিন্যাসে তুমি দেখলে 2p3 দেখতে পাইলা। 2p3 কার ইলেকট্রন বিন্যাসে থাকবে বলো তো? কার্বনে যদি 2p2 হয় তাহলে নাইট্রোজেনে থাকবে 2p3। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর দেখো 2p3, 1s2 2s2 2p3, টোটাল 4টা ইলেকট্রন, রাইট? তো নাইট্রোজেনের কেসে কি হবে? 3টা ইলেকট্রন, প্রথমে একজন এখানে যাবে, একজন এখানে যাবে, একজন এখানে যাবে, দ্যাটস ইট। 3জন 3 রুমে থাকবে। ওকে, তো নাইট্রোজেনও গেল, 2p3ও গেল। এবার অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস ভাবো। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কেমন? অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4, তাহলে অক্সিজেনের 2p4 আছে, রাইট? তাহলে 2p4 যদি হয় তাইলে দেখো তো কেমন হবে। তাইলে দেখো কেমন হবে। প্রথমে এইবার আসো, এইবার মজা হবে। প্রথমে 3জন, এখন কয়জন আছে? 4জন থাকতে হবে, রাইট? 3টা রুমে। প্রথমে 3জন এসে 3টা রুমে একা একাই থাকবে, বসে যাবে। 3জন 3 রুমে এসে বসে যাবে। 4 নাম্বার জন যে পরে আসছে সে হচ্ছে কোনো একজনের সাথে রুম শেয়ার করতে যাবে। বুঝতে পারছো? প্রথমে কি করবে? 3জন এসে একা একা বসে যাবে 3 রুমে, আর 4 নাম্বার জন এসে কোনো একজনের সাথে রুম শেয়ার করবে। তাইলে এই জায়গায় রুম শেয়ার হয়েছে, এই রুমে 2জন আছে, বাট এই রুমে একজন একজন করে আছে। গট ইট? মাথায় ঢুকছে? এইবার দেখো ভাইয়া, এটা কার ইলেকট্রন বিন্যাস? এটা হচ্ছে 1s2 2s2 2p2, এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস। এটা কার ইলেকট্রন বিন্যাস? এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p3, আর ওইটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এবার ইন্টারেস্টিং জিনিসটা খেয়াল করো, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে এই যে ইলেকট্রন বিজোড় অবস্থায়, কয়টা বিজোড় অবস্থায় ইলেকট্রন আছে? 1টা 2টা, রাইট? নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় অবস্থায় ইলেকট্রন আছে কয়টা? 1 2 3টা। বুঝতে পারছো? অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় অবস্থায় একা একা প্রাইভেসি মেনটেন করে থাকতে পারতেছে কয়টা ইলেকট্রন? এই যে জাস্ট 2টা ইলেকট্রন। এরা কিন্তু প্রাইভেসি মেনটেন করতে পারতেছে না, এরা বাদ হয়ে গেছে, এদের কারোর সাথে রুম শেয়ার করতে হইতেছে, সো ওরা হিসাব থেকে বাদ। সো যে কয়টা ইলেকট্রন প্রাইভেসি মেনটেন করে থাকতে পারতেছে সেই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে কোনো একটা মৌলের যোজনী। মাথায় লিখে রাখো। তার মানে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন আছে, যতগুলো ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে, সেই ইলেকট্রনগুলোই হচ্ছে ওদের যোজনী। বুঝতে কি পারছো? যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা ইলেকট্রন 3টাই বিজোড় অবস্থায়, মোট সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কত? এবার আসো যোজ্যতা ইলেকট্রন। কার্বনের যোজ্যতা ইলেকট্রন কত? সর্বশেষ শক্তি স্তর 2 নাম্বার, সেখানে ইলেকট্রন আছে কয়টা? 1 2 3 4, বাট যোজনী কত? এখানে 2। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 5টা, কিন্তু যোজনী কত? 1 2 3, 3জন হচ্ছে বিজোড় অবস্থায় আছে। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে যোজনী কত? যোজ্যতা ইলেকট্রন কত? টোটাল ইলেকট্রন আছে কয়টা? 6টা ইলেকট্রন আছে, বাট বিজোড় অবস্থায় আছে কয়টা ইলেকট্রন? 2টা। সো অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যোজ্যতা ইলেকট্রন আর যোজনীর ডিফারেন্স এখানে বুঝতে পারছো? যোজ্যতা ইলেকট্রন আর যোজনীর ডিফারেন্স বুঝতে পারছো? গট ইট? মাথায় ঢুকছে? এখন তুমি একটা জিনিস বলতে পারো যে ভাইয়া এই যে 2s এর ইলেকট্রনগুলা, এই যে 2s এর ইলেকট্রনগুলো, এই যে 2s এর মধ্যে তো জোড় অবস্থাতেই আছে, 2s এ তো 2টা ইলেকট্রন আছে, আমি দেখতেই পাচ্ছি, তাই না? এখানেও 2s এ 2টা ইলেকট্রন আছে, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এটা 2s, ধরো এটা 2s এ কয়টা ইলেকট্রন আছে? 2টা, জোড়া অবস্থায় আছে, ওরা তো বিজোড়া অবস্থায় নাই। কার্বনেও 2s এ 2টা ইলেকট্রন আছে, আমি দেখতেই পাচ্ছি, সো এরাও জোড়া অবস্থায় আছে। মাথায় ঢুকছে? গট ইট? তাইলে হচ্ছে গিয়ে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে, অধাতুর ক্ষেত্রে বেসিকলি সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন আছে সেটাই হচ্ছে গিয়ে ওদের কি? যোজনী। তাইলে কার্বনের ক্ষেত্রে যোজনী কত দেখো? 2টা হচ্ছে গিয়ে তোমার 2s, তো 2s, এটা 2s জোড় অবস্থায় আছে, এখানে ইলেকট্রন বাদ, সো এরা হচ্ছে বিজোড় অবস্থায় আছে। সো কার্বনের এখানে যোজনী 2, কার্বনের নাইট্রোজেনের যোজনী 3, অক্সিজেনের যোজনী এখানে কত? 2। এখন তোমরা বলতে পারো যে ভাই কার্বনের যোজনী আমি 4 দেখছি, সেই 4 কখন হয় সেটা একটু পরে বলতেছি। বুঝতে পারছো?
মাথায় ঢুকছে? কার্বনের যোজনী কখনো কখনো 4ও হইতে পারে, সেটা কখন হয় সেটা পরে বলতেছি। এবার হচ্ছে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এতক্ষণ তো আমরা যোজনীর কনসেপ্ট বুঝে গেছি, যোজনী কি হয়, কিভাবে বের করতে হয় না বের করতে হয়। এখন আমরা দেখবো যে কিভাবে যোজনী খুব সহজে একটা শর্টকাট ট্রিকের মাধ্যমে বের করা যায়, সেটা তোমাদের বইয়েও দেওয়া আছে। সেটা হচ্ছে একটু খেয়াল করো যে হাইড্রোজেনের যোজনী ইউজুয়ালি 1, হাইড্রোজেনের যোজনী 1। কারণ হাইড্রোজেনের যোজনী কেন 1 বলো তো? হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটাই বিজোড় ইলেকট্রন আছে। হাইড্রোজেন অধাতু, অ্যান্ড হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা বিজোড় ইলেকট্রন আছে? একটা বিজোড় ইলেকট্রন আছে, রাইট? ওকে, এবার দেখো হাইড্রোজেনের যোজনী যদি 1 হয় তাহলে বলছে সেটা হচ্ছে যে কোনো একটা মৌল যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে সেটাই ওর যোজনী। আমি আবার বলতেছি, কোনো একটা মৌল যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে সেটাই ওর যোজনী। যেমন হচ্ছে গিয়ে ধরো CH4, এখানে কার্বন কতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? 4টা, তাহলে কার্বনের যোজনী কত? এখানে 4। ওকে, এখানে কার্বনের যোজনী 4। তারপর ধরো NH3, এখানে নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী এখানে 3। ওকে, এরপর হচ্ছে গিয়ে লেটস সে PH3, এখানে ফসফরাস কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে ফসফরাসের যোজনী এখানে কত? 3। মাথায় ঢুকছে? সহজ না? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এই কথাও বলা হয়েছে কোনো একটা মৌল যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হয় যোজনী হয় তার দ্বিগুণ। যেমন হচ্ছে কথার কথা না, ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এখানে কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে? 2টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে যোজনী কি হবে? এখানে কার্বনের যোজনী হবে 2 এর দ্বিগুণ, তাহলে 2 × 2 কত হয়? 4। বুঝতে পারছো? তারপর ক্যালসিয়াম, এটা কি লিখতেছি? ক্যালসিয়াম অক্সাইড, এখানে ক্যালসিয়াম অক্সাইড কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে? একটা, তাহলে ক্যালসিয়ামের যোজনী এখানে কত? 1 × 2, মানে কত? 2। বুঝছো? যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হবে যোজনী তার দ্বিগুণ। তারপর ধরো কার্বন মনোক্সাইড, এখানে কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে? কার্বন হচ্ছে একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে যোজনী কি হবে? 1-এর সাথে 2 গুণ করে দাও, তাহলে হবে হচ্ছে 2। মানে যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হবে যোজনী তার দ্বিগুণ। ওকে, বুঝতে পারছি? সো এভাবে হচ্ছে আমরা যোজনী বের করে ফেলতে পারবো। সো আমাদের প্রথম এই প্রশ্নটা দিয়েই আমাদের যোজ্যতা ইলেকট্রন আর যোজনীর মেইন কনসেপ্টটা আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি। বুঝতে পারছি পোলাপাইন? ওকে, এবার আসো আগাই। সো পরের প্রশ্ন খেয়াল করো, অনেকবার আসছে বোর্ডে, ঢাকা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, পরপর 2 বছর বিভিন্ন বোর্ডে আসছে যে ম্যাগনেসিয়ামের যোজনী 2 ব্যাখ্যা করো। এখন খেয়াল করো, এই প্রশ্নটা উত্তর করার আগে যোজনী কত সেটা পরে, তার আগে আমাকে বলো ম্যাগনেসিয়াম এটা কি ধাতু না অধাতু? অবভিয়াসলি ম্যাগনেসিয়াম একটা ধাতু। এখন তুমি জানো যে কোনো একটা ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই ইউজুয়ালি ওর যোজনী হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন? কারণ দেখো, ম্যাগনেসিয়াম যখন বন্ধন গঠন করে, যোজনী কি? অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। তাইলে এটা আসতেছে, এটা পুরোপুরি বন্ধন গঠন করার সাথেই রিলেটেড। এখন ম্যাগনেসিয়াম যখন বন্ধন গঠন করে, কি বন্ধন গঠন করে? আয়নিক বন্ধন গঠন করে। তাহলে এগুলো হচ্ছে আমি এখানে সব ডিটেলসে লেখা আছে, আমি একটু একটু করে এখানে নোট করে দিই। ম্যাগনেসিয়াম কি বন্ধন গঠন করে যেন তোমার দেখলে মনে পড়ে? হ্যাঁ, আয়নিক বন্ধন গঠন করে। তাহলে যখন আয়নিক বন্ধন গঠন করতেছে ম্যাগনেসিয়াম কি করে? ওর ইলেকট্রন বিন্যাস দেখো, 1s2 2s2 2p6 3s2। এই যে 3 নাম্বার শক্তি স্তরে যে 2টা ইলেকট্রন এক্সট্রা আছে, এই 2টা ইলেকট্রন ও ত্যাগ করে দেয়। এই 2টা ইলেকট্রন ও যদি ত্যাগ করে দেয় তাহলে ও কার ইলেকট্রন বিন্যাস অর্জন করে? ও নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। বুঝতে পারছি? তাহলে এই যে 2টা ইলেকট্রন ও ত্যাগ করে দিচ্ছে, ধাতুর ক্ষেত্রে যে কয়েকটা ইলেকট্রন আয়নিক বন্ধন গঠনের সময় ওরা ত্যাগ করে, এটাই ওর যোজনী, এটা মাথায় রেখো। তাহলে এই যে দেখো, এখানে ওটাই লেখা আছে যে ম্যাগনেসিয়াম আয়নিক বন্ধন গঠনের সময় সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয়, অ্যান্ড এই 2টা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ওরা নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, স্থিতিশীলতা লাভ করে, অ্যান্ড যেহেতু আয়নিক বন্ধন গঠনের সময় 2টা ইলেকট্রন ত্যাগ করতেছে, দ্যাটস ওয়াই ম্যাগনেসিয়ামের যোজনী 2। ইজি পিজি। বুঝতে পারছি? ওকে, এরপর দেখো তোমাকে বলছে NaCl এ সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের যোজনী 1 কেন? এটা ঢাকা বোর্ডে আসছিল। সো খেয়াল করো, ক্লোরিনের যোজনী 1 কেন এটা যখন তোমার কাছে জানতে চাচ্ছে, এইটার আগে আমাকে বলো যে এই ক্লোরিনটা কোন জায়গার ক্লোরিন বলছে? সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিন। এই ক্লোরিন কিন্তু আমার 2 টাইপের বন্ধনই গঠন করে, এটা বুঝতে হবে। ক্লোরিন একটা অধাতু, ও যেমন আয়নিক বন্ধন গঠন করে, ও একই সাথে সমযোজী বন্ধনও গঠন করে,
রাইট? ওকে, তাইলে ক্লোরিন এখানে আমার জানতে চাইছে NaCl এর মধ্যে যে ক্লোরিনটা আছে সেই ক্লোরিনের যোজনী আমার কাছে জানতে চাইছে। মানে এইখানে পোলাপাইন বুঝো বুঝো, এখানে যে NaClটা আছে এটা কিন্তু আমার একটা আয়নিক যৌগ, রাইট? তাহলে এই ক্লোরিনের যোজনী আমার কাছে জানতে চাইছে সেটা হচ্ছে একটা আয়নিক যৌগ গঠন করা ক্লোরিনের যোজনী আমার কাছে জানতে চাইছে। সো এটার ব্যাখ্যা হবে এভাবে যে ক্লোরিন যখন সোডিয়ামের সাথে NaCl গঠন করছে তখন ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে দেখো কয়টা ইলেকট্রন আছে, 3 নাম্বার শক্তি স্তর 3s2 3p5, টোটাল কয়টা ইলেকট্রন আছে? টোটাল ইলেকট্রন আছে হচ্ছে আমার 2টা আর 5টা, কয়টা হইলো? 7টা। তাহলে ক্লোরিন যদি একটা ইলেকট্রন সোডিয়াম থেকে নেয় তাহলে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়, আর ও হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, রাইট? একটা ইলেকট্রন গ্রহণ করে ও কার ইলেকট্রন বিন্যাস অর্জন করে? আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তাহলে ক্লোরিন যেহেতু এখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, আমি তোমাদেরকে বলছি যে ধাতু বা অধাতু যেই হোক যখন ওরা আয়নিক বন্ধন গঠন করতেছে, ধাতু যতগুলো ইলেকট্রন ত্যাগ করে সেটাই হচ্ছে ওর যোজনী, আর অধাতু যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটাই হচ্ছে ওর যোজনী। তাহলে এখানে ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা, তাই ক্লোরিনের যোজনী কত? 1। আবার সোডিয়ামও দেখো একটা ইলেকট্রন, আমি কি ক্লোরিন ত্যাগ করছে বলছি? ক্লোরিন গ্রহণ করছে একটা ইলেকট্রন, তাই ক্লোরিনের যোজনী 1, আর সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে তাই সোডিয়ামের যোজনীও 1। বুঝতে পারছি? মাথায় ঢুকছে? দ্যাটস ইট। ওকে, সহজ কথাবার্তা, এখানে সব কিছু নোট করা আছে, স্লাইডটা চাইলে আমাকে বললো, আমি তোমাদেরকে দিয়ে দিব না। ওকে।